প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধুলোয় মিশে গেছে গাজার অধিকাংশ মসজিদ, ধ্বংসস্তূপে চলছে আজান ও নামাজ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা যুদ্ধের সময় গাজা উপত্যকার অধিকাংশ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। আগ্রাসন থেকে রক্ষা পায়নি মসজিদগুলোও। যেসব মিনার একসময় মানুষকে নামাজের জন্য ডাকত, সেগুলোও অদৃশ্য হয়ে গেছে। প্রাচীন মসজিদগুলো পাথর ও ধুলোর স্তূপে পরিণত হয়েছে। 2 বছরের যুদ্ধের ফলে এই উপত্যকা প্রায় মিনারবিহীন হয়ে পড়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে স্থাপিত স্থাপত্যগুলোর কোনো চিহ্ন নেই, যেন ইতিহাস নিজেই বোমা হামলা শিকার হয়েছে। গাজা শহরের সুজাইয়া পাড়ার উপকণ্ঠে 62 বছর বয়সী আবু খালেদ আল নাজ্জার ইবনে ওসমান মসজিদের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন। সেখানে তিনি শৈশব থেকেই নামাজ পড়ছেন। তিনি দুঃখ ও অবিশ্বাসে ভারাক্রান্ত কণ্ঠে বলেন, আমার বাবার কণ্ঠস্বর বোঝার আগে আমি মুয়াজ্জিনের কণ্ঠস্বর চিনতাম। আমি 50 বছর ধরে এখানে নামাজ পড়েছি, আর আজ দরজার পাশে থাকা নামাজের গালিচাটিও ধ্বংসস্তূপের নিচে উধাও হয়ে গেছে। আমি কখনো কল্পনাও করিনি এমন দিন আসবে যখন আমরা মসজিদ ছাড়া নামাজ পড়ব। গাজার সরকারি মিডিয়া অফিস নিশ্চিত করেছে, 2 বছরে দখলদার ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে মোট 1244টি মসজিদের মধ্যে 835টিরও বেশি সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং 180টি আংশিক ঘরে ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে মামলুক ও ওটোমান মসজিদও রয়েছে, এর মধ্যে কয়েকটি 7 শতাব্দীরও বেশি পুরানো শহরে গ্রেট ওমারি মসজিদের স্থানে 27 বছর বয়সী মাহমুদ কান্দিল ধ্বংসাবশেষের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিবলা দেওয়াল থেকে খোদাই করা একটি পাথরের সন্ধান করছেন। তিনি বলছিলেন, এই মসজিদটি ছিল গাজার প্রাণকেন্দ্র। আমি এখানেই আমার প্রথম শুক্রবারের নামাজ পড়েছিলাম। মামলুক যুগের মার্বেল স্তম্ভগুলো এখানে ছিল, এখন ধুলো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। মনে হচ্ছে তারা, অর্থাৎ ইসরায়েলি বাহিনী, কেবল এর ভবনগুলো নয়, শহরের স্মৃতিও মুছে ফেলতে চায়। আল দারাজ পাড়ায় একসময় আল সাইয়েদ হাসিম মসজিদ ছিল। স্থানটির কয়েক মিটার দূরে 74 বছর বয়সী উম্মে ওয়ায়েল ধসে পড়া সবুজ গম্বুজের ধ্বংসস্তূপের সামনে একটি প্লাস্টিকের চেয়ারে বসে আছেন। তিনি হাত তুলে বলেন, আমি অসুস্থ থাকালেও প্রতি বৃহস্পতিবার মসজিদে সূরা আল কাহাফ পড়তে যেতাম। এখন আর কোথাও যাবার জায়গা নেই, তবে আমরা আমাদের ঘর থেকে কুরআন পড়তে থাকব। আমরা যেখানেই থাকি না কেন, আল্লাহ আমাদের কথা শোনেন। খান ইউনিসে 45 বছর বয়সী আব্দুর রহমান আল সাত্রি মসজিদ সম্পর্কে বলেন, মসজিদটি আমাদের একত্রিত করত, কেবল নামাজের জন্য নয়। এটি ছিল এলাকার কেন্দ্রস্থল। এটি একটি লাইব্রেরি ছিল, কুরআন পাঠ ছিল, বিবাহ, জানাজা সবই ছিল। তারা সবকিছু ধ্বংস করে দিয়েছে, যেন তারা চায় আমরা আত্মা ছাড়া বাঁচি। ইসলামিক ইতিহাস গবেষক মোহাম্মদ জুহা বলেন, গাজায় ফিলিস্তিনি জনপদের ধর্মীয় স্মৃতি ও সাংস্কৃতিক পরিচয়ের ওপর ইচ্ছাকৃত আক্রমণ করা হয়েছে। তিনি বলেন, মিনারগুলো ছিল শহরের ল্যান্ডমার্ক, আর এখন মানুষের স্মৃতিতে কেবল এগুলোর নাম রয়ে গেছে। এত কিছুর পরেও গাজা থেকে আজানের শব্দ কখনো মুছে যায়নি। বিধ্বস্ত এলাকায় যুবকরা ছাদের ধ্বংসস্তূপে উঠে ছোট ব্যাটারি চালিত লাউডস্পিকারের মাধ্যমে আজান দিচ্ছে। সন্ধ্যায় লোকেরা ভাঙা দেয়ালের কোণে পুরনো ম্যাট বিছিয়ে প্রার্থনা করছে। এবার জানিয়ে দেব, ভারত সফরে এসে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান নিয়ে যা বললেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। ভারত সফরে এসে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, আফগানিস্তানের মাটিতে কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণ মেনে নেওয়া হবে না। মূলত কিছুদিন আগে বারগাম বিমান ঘাঁটিকে আবার মার্কিন নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ট্রাম্পের আহ্বান প্রসঙ্গে এই মন্তব্য করেন মুত্তাকি। একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভারত সফরের দ্বিতীয় দিনে দিল্লির আফগান দূতাবাসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। 2021 সালে ক্ষমতায় গ্রহণের পর এই প্রথমবার ভারত সফরে এসেছেন তালেবান শাসিত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে নিষেধাজ্ঞা শিথিলের পর সফরের সুযোগ পান তিনি। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর কাবুলের সঙ্গে ভারতের সম্পর্ক অবনতি হলেও ধীরে ধীরে তা বদলে যাচ্ছে। সম্প্রতি 2 দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে, তারপরই মুত্তাকির এই ভারত সফর। সফরের দ্বিতীয় দিনেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয়েছে। পরে শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন আমির খান মুত্তাকি। তবে সেই সাংবাদিক সম্মেলনে শুধু পুরুষ সাংবাদিকদেরই উপস্থিতি ছিল। পাকিস্তানকে হুঁশিয়ারি। ভারতের মাটিতে বসে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন মুত্তাকি। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ইতিমধ্যেই সম্পর্কের অবনতি লক্ষ্য করা গেছে। এমন পরিস্থিতিতে ভারতের রাজধানী থেকেই পাকিস্তানকে কিছুটা হুঁশিয়ারি সুরেই খেলা বন্ধ করার বার্তা দিয়েছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আফগানদের সাহস পরীক্ষা করার কথা যেন কোনো মতেই না ভাবা হয়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর প্রসঙ্গ টেনে আনেন।
কাবুলে হামলার প্রসঙ্গ টেনে তিনি পাকিস্তানের উদ্দেশ্যে বলেন, সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে হামলা হয়েছে। পাকিস্তানের এই কাজকে ভুল বলে আমরা মনে করি। 40 বছর পর আফগানিস্তানে শান্তি ও অগ্রগতি হয়েছে। আফগানদের সাহস পরীক্ষা করা উচিত নয়। যদি কেউ তা করতে চায় তাহলে তাদের উচিত সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে জিজ্ঞাসা করা, যাতে তারাই ব্যাখ্যা করে দিতে পারে যে আফগানিস্তানের সঙ্গে খেললে ভালো হয় না। যুক্তরাষ্ট্রের জন্য বার্তা। সম্প্রতি বাগরাম বিমান ঘাঁটিকে মার্কিন নিয়ন্ত্রণে ফেরানোর আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। ভারত সফরে দ্বিতীয় দিনের দিল্লিতে বসেই সেই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছেন মুত্তাকি। তিনি বলেন, আফগানিস্তান ইতিমধ্যে এই সত্যে সাক্ষী দিয়েছে যে আমরা সেখানে কোনো সময় মার্কিন সেনাবাহিনীকে গ্রহণ করিনি এবং কখনোই তা করব না। আফগানিস্তান একটা সার্বভৌম দেশ এবং সেটাই থাকবে। যদি আপনি সম্পর্ক চান তাহলে একটা দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, কিন্তু মার্কিন পোশাক পরা কাউকে গ্রহণ করি না। কাবুলে ভারতীয় দূতাবাস। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মুত্তাকির শুক্রবার বৈঠকের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, আফগানিস্তানের রাজধানী কাবুলে দূতাবাস ফের চালু করা হবে। এ বিষয়ে মুত্তাকি বলেন, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে ভারতীয় দূতাবাসের স্তরে উন্নীত করার ঘোষণা করতে আমি আনন্দিত বোধ করছি। ভারত আফগান ঘনিষ্ঠ বন্ধু। আফগানিস্তানে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে জয়শঙ্কর বলেন, ভারত এবং আফগানিস্তানের সম্পর্কের জন্য আপনার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া বৈঠকে ভারতকে আফগানিস্তানে ঘনিষ্ঠ বন্ধু বলে সম্বোধন করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। মুত্তাকি বলেন, আফগানিস্তানের সাম্প্রতিক ভূমিকম্পের সময় ভারতই প্রথম পাশে দাঁড়িয়েছিল। আফগানিস্তান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে দেখে। আমরা পারস্পরিক শ্রদ্ধা, ব্যবসা এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের উপর ভিত্তি করে সম্পর্ক চাই। সাংবাদিক সম্মেলনের সময় তাকে চাবাহার বন্দর নিয়েও প্রশ্ন করা হয়েছিল। সেই প্রসঙ্গে যিনি বলেন, চাবাহার একটা চমৎকার বাণিজ্য পথ। এই পথে আসা সমস্ত বাধাকে দূর করার জন্য ভারত এবং আফগানিস্তানের একসঙ্গে কাজ করা উচিত। মার্কিন সংসদের জন্য কিছু সমস্যা হচ্ছে, তাই দুই দেশকে এই বিষয়ে আলোচনা করতে হবে। এই রুট দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গেছে, চলতি বছরে এপ্রিলে আফগানিস্তানে বাসিন্দাদের জন্য নতুন ভিসা ব্যবস্থা চালু করেছে নিউ দিল্লি। এর আওতায় চিকিৎসা, ব্যবসা এবং শিক্ষাক্ষেত্রে আরও বেশি সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশটিতে খাদ্য সাহায্যও দিচ্ছে ভারত। পাশাপাশি আফগানিস্তানকে 20টি অ্যাম্বুলেন্স দেবে ভারত, যার মধ্যে 5টা শুক্রবারই দেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ট্রাম্পের সঙ্গে শি বৈঠকের আগে কেন দুর্লভ খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করছে চীন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক সামনে রেখে চীন আবারও দুর্লভ খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছে। চলতি মাসের শেষের দিকে দুই নেতার মধ্যে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্বের প্রক্রিয়াজাত দুর্লভ খনিজ ধাতু এবং খনিজ চুম্বকের 90% বেশি চীনে পাওয়া যায়। দেশটি এ ধরনের উপকরণ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে এর সরবরাহ সীমাবদ্ধ করেছে। ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে উড়োজাহাজের ইঞ্জিন পর্যন্ত নানা যন্ত্রে 17 ধরনের গুরুত্বপূর্ণ দুর্লভ খনিজ ধাতু ব্যবহার করা হয়ে থাকে। দুর্লভ খনিজ উপকরণ রপ্তানির উপর চীন যে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সে সম্পর্কে জেনে নেওয়া যাক। চীন কি ঘোষণা দিয়েছে? চীন আগে থেকেই দুর্লভ খনিজের রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছিল। গত বৃহস্পতিবার তারা আরও 5টি নতুন উপকরণকে এই তালিকায় যুক্ত করেছে। এতে এখন মোট 12টি দুর্লভ খনিজ উপকরণ রপ্তানির সীমাবদ্ধতার আওতায় পড়েছে। এছাড়া দেশটি এমন অনেক যন্ত্রপাতি ও কাঁচামালের রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে যেগুলো দুর্লভ খনিজ আহরণ ও পরিশোধনের কাজে লাগে। দুর্লভ খনিজ আহরণ এবং পরিশোধন দুই ক্ষেত্রেই চীনের অবস্থান বিশ্বের শীর্ষে। চীন আগে থেকেই দুর্লভ খনিজের রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছিল। গত বৃহস্পতিবার তারা আরও 5টি নতুন উপকরণকে এই তালিকায় যুক্ত করেছে। এতে এখন মোট 12টি দুর্লভ খনিজ উপকরণ রপ্তানির সীমাবদ্ধতার আওতায় পড়েছে। নতুন বিধিনিষেধের আওতায় রপ্তানিকারকদের এখন থেকে বিশেষ লাইসেন্স নিতে হবে। এর আগে গত এপ্রিলে একই ধরনের নিয়ন্ত্রণ জারির কারণে বিশ্বে দুর্লভ খনিজ চুম্বকের ঘাটতি দেখা দিয়েছিল। এতে অনেক গাড়ির কারখানাকে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। এখন একই পরিস্থিতি দেখা দেয় কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে চীন বলছে লাইসেন্স অনুমোদন প্রক্রিয়াটি সহজ করা হবে। তবে প্রতিরক্ষা সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য রপ্তানির আবেদন করা হলে তা প্রত্যাখ্যান করা হবে। অত্যাধুনিক সেমিকন্ডাক্টর কোম্পানি ও সুনির্দিষ্ট ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজে ব্যবহারের ক্ষেত্রে আবেদনগুলো খুবই সতর্কভাবে যাচাই করা হবে। বিদেশি উৎপাদনকারী বলতে কি বোঝানো হচ্ছে? চীন প্রথমবারের মতো বলেছে তারা বিদেশি উৎপাদনকারীদের বিধিনিষেধের আওতায় আনছে। চীনা উপকরণ বা যন্ত্রপাতি ব্যবহার করে নির্দিষ্ট ধরনের দুর্লভ খনিজ পণ্য তৈরি করে এমন বিদেশি উৎপাদনকারীদের ওপর নিয়ন্ত্রণ থাকবে।
1950-এর দশক থেকে যুক্তরাষ্ট্রেও একই ধরনের নিয়ম চালু আছে। সাম্প্রতিক বছরগুলিতে তারা বিদেশি সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকে চীনের চিপ বিক্রি করতে বাধা দিয়েছে, যদিও ওই চিপগুলো মার্কিন প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। বিশ্বের কোনো দুর্লভ খনিজ পণ্যের উৎপাদনকারী যদি তাদের পণ্যে চীনের দুর্লভ খনিজ উপকরণ ব্যবহার করে, তবে সে পণ্য বিক্রির ক্ষেত্রে তাদের এখন থেকে বেইজিংয়ের অনুমতি নিতে হবে। আর চীনা উপকরণ ব্যবহার করে দুর্লভ খনিজ চুম্বক প্রস্তুতকারীদেরও একই প্রক্রিয়া মেনে চলতে হবে। মূলত চীনের দুর্লভ খনিজ সরবরাহ শৃঙ্খলে আধিপত্য বজায় রাখার কথা মাথায় রেখে এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অর্থাৎ অন্য দেশ বা প্রতিষ্ঠানকে চীনের পণ্যের বিকল্প তৈরি করতে না দেওয়ার চেষ্টা হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যে কোনো বিদেশি উৎপাদনকারীর ওপরই কি এই নিয়ম কার্যকর হবে? না, চীন শুধু নির্দিষ্ট কিছু দুর্লভ খনিজ উপকরণ ও সংশ্লিষ্ট চুম্বক উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে কড়াকড়ি আরোপ করে রেখেছে। যেমন জার্মানিতে তৈরি একটি ওয়াশিং মেশিনে চীনের দুর্লভ খনিজ চুম্বক থাকলেও তা অন্য ইউরোপীয় দেশে বিক্রি করতে চীনের বাণিজ্য মন্ত্রণের অনুমোদনের প্রয়োজন নেই। কিন্তু যদি কোনো জার্মান প্রতিষ্ঠান চীনা দুর্লভ খনিজ উপকরণ ব্যবহার করে দুর্লভ খনিজ চুম্বক তৈরি করে, তবে চীনের কাছ থেকে তাদের অনুমতি নিতে হবে। বিশ্বের কোনো দুর্লভ খনিজ পণ্যের উৎপাদনকারী যদি তাদের পণ্যে চীনের দুর্লভ খনিজ উপকরণ ব্যবহার করে, তবে সে পণ্য বিক্রির ক্ষেত্রে তাদের এখন থেকে বেইজিংয়ের অনুমতি নিতে হবে। আর চীনা উপকরণ ব্যবহার করে দুর্লভ খনিজ চুম্বক প্রস্তুতকারীদেরও একই প্রক্রিয়া মেনে চলতে হবে। মূলত চীনের দুর্লভ খনিজ সরবরাহ শৃঙ্খলে আধিপত্য বজায় রাখার কথা মাথায় রেখে এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অর্থাৎ অন্য দেশ বা প্রতিষ্ঠানকে চীনের পণ্যের বিকল্প তৈরি করতে না দেওয়ার চেষ্টা হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যে কোনো বিদেশি উৎপাদনকারীর ওপরই কি এই নিয়ম কার্যকর হবে? না, চীন শুধু নির্দিষ্ট কিছু দুর্লভ খনিজ উপকরণ ও সংশ্লিষ্ট চুম্বক উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে কড়াকড়ি আরোপ করে রেখেছে। যেমন জার্মানিতে তৈরি একটি ওয়াশিং মেশিনে চীনের দুর্লভ খনিজ চুম্বক থাকলেও তা অন্য ইউরোপীয় দেশে বিক্রি করতে চীনের বাণিজ্য মন্ত্রণের অনুমোদনের প্রয়োজন নেই। কিন্তু যদি কোনো জার্মান প্রতিষ্ঠান চীনা দুর্লভ খনিজ উপকরণ ব্যবহার করে দুর্লভ খনিজ চুম্বক তৈরি করে, তবে চীনের কাছ থেকে তাদের অনুমতি নিতে হবে। চীন নতুন নিয়ম কিভাবে কার্যকর করতে পারে, এটা এখনও নিশ্চিত নয়। চীনের আইন অনুযায়ী রপ্তানি নিয়ন্ত্রণ আইন ভাঙলে শাস্তি হিসেবে জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তবে বিদেশি উৎপাদনকারীদের বিচারের মুখোমুখি করাটা কাজটি কঠিন। যে সব বিদেশি দুর্লভ খনিজ প্রতিষ্ঠান চীনা উপকরণ বা যন্ত্রপাতির উপর নির্ভরশীল, তারা নিয়ম লঙ্ঘন করলে চীনা সরবরাহকারীদের কাছ থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। আর এই ঝুঁকি বিদেশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করবে। এতে চীনের দুর্লভ খনিজ সরবরাহের বিকল্প উৎস খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ইতিমধ্যেই যে তৎপরতা চলছে তা ত্বরান্বিত হবে। সবশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে এলোপাথারিগুলিতে নিহত 4, আহত 12। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এলোপাথারি গুলির এক ঘটনায় 4 জন নিহত ও আরও 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার 10 অক্টোবর প্রায় মধ্যরাতের দিকে অঙ্গরাজ্যটির রাজধানী শহর জ্যাকসন থেকে 190 কিলোমিটার উত্তর পূর্বে লেল্যান্ড শহরের প্রধান সড়কের এই গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন শহরটির মেয়র জন লি। তিনি জানান, আহতদের মধ্যে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন কেউ গ্রেপ্তার হয়নি। অন্য দিনগুলোর তুলনায় শুক্রবার লেল্যান্ডে লোকজনের আনাগোনা ও একটু বেশি ব্যস্ততা ছিল। যুক্তরাষ্ট্রের স্কুল বা কলেজের সাবেক ছাত্রদের স্বাগত জানানোর ঐতিহ্যবাহী অনুষ্ঠান হোম কামিংয়ের দিন ছিল এটি। দিনটি উপলক্ষে স্থানীয় এক হাই স্কুল ফুটবল খেলার আয়োজন করেছিল। এই ফুটবল খেলা শেষ হওয়ার পরই গুলির ঘটনাটি ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের খবর।